আচ্ছা, আমরা পড়াশোনা করি কিসের জন্য? একজন শিক্ষিত মানুষ হওয়ার জন্য? নাকি ভবিষ্যতের একজন ওবিডিয়েন্ট ওয়ার্কার হওয়ার জন্য? কেন আমি এই কথাটা বলছি, তা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। একটা বাচ্চা যখন জন্মায়, ঠিক তখন থেকেই শুরু হয়ে যায় তার ভবিষ্যতের পরিকল্পনা। আমার ছেলেকে বড় স্কুলে ভর্তি করাবো। ওকে একটা খুব ভালো এডুকেশন দেব। ওর লাইফটা একদম সেট করে দেব। বাবা-মার স্বপ্ন থাকে খুবই সিম্পল। কিন্তু তারা সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক সময় খুব বড় একটা ভুল করে ফেলেন। বাচ্চারা একটু বড় হলেই তাকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয় এবং স্কুলে পাঠানোর পরেই সে একটা পুরো ট্র্যাপের মধ্যে পড়ে যায়। তাকে রোজ স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে, ভালো মার্কস আনতে হবে। আর যে ভালো মার্কস আনবে সেই হবে খুব ভালো স্টুডেন্ট। আর যে কম মার্কস আনবে তাকে আমরা খারাপ হিসেবে ধরি। কিন্তু আদৌ কি তাই? বাবা-মারা কখনো দেখেই না আমার বাচ্চাটা আদৌ কিছু শিখছে কিনা, তাদের ব্রেইনটা ঠিকঠাকভাবে গঠিত হচ্ছে কিনা। একটা বাচ্চার যখন ধীরে ধীরে এই গদ বাঁধা সিস্টেমের মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়, তখন থেকেই ঠিক তার আসল ক্ষতিটা শুরু হয়ে যায়। সেই বাচ্চার কিউরিওসিটি পুরোপুরি মরে যায়, ক্রিয়েটিভিটি কমে যায়, আর কনফিডেন্স সম্পূর্ণ ভেঙে যায়। আসলে সমস্যাটা বাচ্চার না, সমস্যাটা পুরো এডুকেশন সিস্টেমে। আমাদের সিলেবাসগুলোই এমনভাবে তৈরি করা হয়, পরীক্ষার নিয়মটাই এমনভাবে হয় যাতে আমরা ভবিষ্যতে একজন ওবিডিয়েন্ট ওয়ার্কার হিসেবে নিজেকে তৈরি করতে পারি, যারা শুধু ব্রেন ইউজ করবে না, অন্যের কথা শুনে কাজ করবে, শুধু ফলো করবে। এই সিস্টেমের চাপে পড়েই একটা আর্টিস্ট, একটা এন্টারপ্রেনিউর, একটা ইনোভেটর হারিয়ে যায়। আমরা বুঝতেই চাই না কোন বাচ্চা আসলে কোন দিকে ভালো। বাবা-মারা তার সন্তানদের ক্ষতি চায় না। কিন্তু এই ফিক্সড সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে তারা নিজেরাই নিজেদের অজান্তে বাচ্চার ক্ষতি করে ফেলে। এর ফলে প্রত্যেকটা বাচ্চাই তার ফ্রিডম, প্যাশন আর ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে ফেলে। আর যে সমস্ত মানুষ এই সিস্টেমের ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে পেরেছে, তারাই সমাজে একটা বড় নাম তৈরি করতে পেরেছে। যেমন বিরাট কোহলি, আমির খান, নরেন্দ্র মোদী। এরা নিজ নিজ ক্ষেত্রে খুবই একটা উন্নতির চরম শিখায় পৌঁছে গেছে। কিন্তু তারা এই এডুকেশন সিস্টেমের ট্র্যাপের মধ্যে নিজেকে ফেলেনি। নিজের প্যাশন, নিজের ইন্ডিভিজুয়ালিটি, এইগুলোকে তারা বেশি প্রাধান্য দিয়েছে। আর সেই জন্যই তারা সিস্টেম না, বরং সাকসেস স্টোরি লিখেছে। এই মানুষগুলোই আসলে সেট করেছে গতানুগতিক শিক্ষা না, বরং নিজস্ব স্কিল ডেভেলপমেন্টই আসল শিক্ষা। এবার আসি আসল প্রশ্নে, এই এডুকেশন সিস্টেমটা চালু কে করেছিল? আর এই এডুকেশন সিস্টেমটা চালু করার পেছনে তার উদ্দেশ্যটাই বা কি ছিল? এর ভয়ঙ্কর কারণটা জানলে আপনিও চমকে যাবেন। সাল 1806, ইউরোপে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। নেপোলিয়ন বনাম প্রুশিয়া। প্রুশিয়া তখন ইউরোপের অন্যতম শক্তিশালী সামরিক দেশ। কি ছিল না এই প্রুশিয়ার কাছে? মডার্ন ওয়েপন্স, ডিসিপ্লিনড সোলজার, ট্রেন্ড আর্মি, সব কিছু ছিল। কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও প্রুশিয়া নেপোলিয়নের কাছে পরাজিত হয়েছিল। এই হারের পরে প্রুশিয়া একদম ভেঙে পড়েছিল। তাদের দেশের সম্মান নষ্ট হয়েছিল এবং আর্থিকভাবেও তারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু তারা বুঝতেই পারছিল না তারা কেন হারলো। কারণ তারা সমস্ত দিকেই নেপোলিয়নের থেকে শক্তিশালী ছিল। তখন তারা হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে একটি অবাক করা জিনিস জানতে পারেন। আসলে প্রুশিয়ার সৈনিকরা ছিল খুবই দক্ষ, যে যা কাজে খুবই ভালো এক্সপিরিয়েন্সড। সেই জন্য যুদ্ধের সময় তারা যে যার নিজের মতো করেই সিদ্ধান্ত নিচ্ছিল। তাদের মধ্যে কোনো রকম কোনো কোঅর্ডিনেশন ছিল না। এর ফলে তারা যুদ্ধে হেরে যায়। অন্যদিকে নেপোলিয়নের সৈন্যরা ছিল খুবই ওবিডিয়েন্ট। তারা শুধুমাত্র নেপোলিয়নের সিদ্ধান্তের উপর নির্ভর করেই যুদ্ধ করছিল। তাদের নিজস্ব কোনো মতামত ছিল না। তারা একটাই কমান্ড আর একটাই অ্যাকশন নিচ্ছিল সবাই মিলে। তারা সবাই শুধু নেপোলিয়নের সিদ্ধান্তটাকে ফলো করছিল। যে যার নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছিল না। এই জন্য তারা সবাই একত্রিতভাবে, সংগঠিতভাবে যুদ্ধটা করেছিল।
এর ফলে তারা জয়যুক্ত হয়েছিল প্রুশিয়ার মতো একজন শক্তিশালী প্রতিপক্ষর থেকে। এই ঘটনার পর প্রুশিয়ার নেতাদের চোখ খুলে যায়। তারা বুঝতে পারে তাদের শক্তিশালী মানুষ না, বরং ওবিডিয়েন্ট মানুষের দরকার, যারা নিজে নিজে চিন্তা ভাবনা করবে না, যারা শুধু আদেশ পালন করবে। আর তখন থেকেই তারা ভাবতে শুরু করে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে তারা ওবিডিয়েন্ট বানাবে। তারা শুধু ফলো করবে, তাদের নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি কিছুই থাকবে না। এবং এই সব চিন্তাভাবনা করতে করতেই তাদের মনে আসে এক ভয়ঙ্কর চিন্তা। তারা তৈরি করলো একটা এডুকেশন সিস্টেম, যে সিস্টেমে 5 বছর থেকে 13 বছর পর্যন্ত টানা 8 বছর বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণটা মেনলি দেওয়া হবে শুধু ফলো করতে শেখানোর জন্য। তাদের ব্রেন যাতে আর কাজ না করে, তারা শুধু আদেশ পালন করে, সেই মতো করেই তাদের এই স্কুলগুলোতে ট্রেনিং দেওয়া হতো। শুধু শুনতে হবে, মুখস্থ করতে হবে আর ফলো করতে হবে। থিঙ্ক লেস, ওবে মোর, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এই এডুকেশন সিস্টেমে পড়ে মানুষজন ধীরে ধীরে বদলাতেও শুরু করলো। তারা ওবে হলো, ডিসিপ্লিনড হলো এবং ফলো করতে শিখলো। এবং তাদের মধ্যে নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি, ক্রিয়েটিভিটি, এগুলো ধীরে ধীরে কমতে শুরু করলো। পরে ধীরে ধীরে এই ব্যাপারটা পুরো পৃথিবীতেই চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। 18শো শতাব্দীর শেষের দিকে একটা বিশাল পরিবর্তন এলো পৃথিবীতে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আগে মানুষ কৃষি কাজ করত, ব্যবসা বাণিজ্য করত, ছোট ছোট কাজ করে নিজেদের জীবনযাপন করত। তারা নিজেরাই ছিল নিজেদের কাছে বস। এরপর আবিষ্কার হলো ফ্যাক্টরি, মেশিন। আগে মানুষ যেই কাজটা করতে 1 দিন সময় লাগাতো, মেশিন আবিষ্কারের ফলে সেই কাজটা 1 মিনিটেই হয়ে যেতে লাগলো। কিন্তু এই সময় একটা বিশাল বড় সমস্যার মুখে ফ্যাক্টরির মালিকরা পড়ল। কারণ মানুষ আগে নিজেরাই নিজের কাজ করে অভ্যস্ত ছিল। তারা তাদের জীবনে কমফোর্টেবল ছিল, কারণ নিজেরাই ছিল নিজের বস। কেউ তখন সেই ফ্যাক্টরিতে কাজ করতে যেতে চাইল না, কারণ নিজের কাজ ছেড়ে কেন কেউ পরের জন্য কাজ করবে। ঠিক তখনই সবার নজরে আসে ক্রুশিয়ার এডুকেশন সিস্টেমের কথা। তারা জানতো যে ক্রুশিয়ার এডুকেশন সিস্টেমের ট্র্যাপে পড়ে সমস্ত মানুষই কিভাবে কন্ট্রোলড হয়েছে, তারা কিভাবে একজন ওবিডিয়েন্ট ওয়ার্কারে পরিণত হয়েছে। তারাও তখন চিন্তা করলো যে প্রুশিয়ার এই এডুকেশন সিস্টেমটা তারাও কিভাবে কাজে লাগাতে পারে। তাই জন্য ধীরে ধীরে এই এডুকেশন সিস্টেমটা সারা পৃথিবীতেই প্রায় ছড়িয়ে পড়লো। এই স্কুল সিস্টেমটা আসলে ফ্যাক্টরি ট্রেনিং সেন্টারে পরিণত হলো। ধীরে ধীরে মানুষের মাইন্ডসেটও বদলাতে শুরু করলো। তাদের মধ্যে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে গেল, রিস্ক নেওয়ার ইচ্ছা শক্তিও কমে গেল। তার জায়গায় এলো জব, মান্থলি স্যালারি এবং একটা স্টেবল সিকিওর লাইফ। মানুষের বিজনেস করা বা রিস্ক নেওয়ার ইচ্ছাটাই কমে গেল, তার বদলে এলো সিকিওর একটা লাইফ। তাদের ড্রিমটা তখন ইম্পর্টেন্ট হলো না, তাদের কাছে সিকিওর কমফোর্ট লাইফটাই ইম্পর্টেন্ট হয়ে গেল। এইভাবেই এমন একটা জেনারেশন তৈরি হলো যারা শুধু ফলো করতে শিখলো, ওবিডিয়েন্ট হতে শিখলো, নিজেদের ড্রিম, নিজেদের ক্রিয়েটিভিটি এই সমস্ত ভুলে গেল। তারা আর ক্রিয়েটর রইল না, তারা শুধু ওয়ার্কারে পরিণত হলো। কিন্তু ভারতে এই এডুকেশন সিস্টেমটা এলো কিভাবে? 1835 সালের আগে অবধি ভারতবর্ষ ছিল একদম আলাদা। এখানে গুরুকুলে শিক্ষা দেওয়া হতো, স্কিল বেসড লার্নিং এর ওপর বেশি জোর দেওয়া হতো, নিজস্ব ইন্ডিভিজুয়ালিটির ওপর বেশি জোর দেওয়া হতো। আর্ট, কালচার, এই সমস্ত কিছুই ভারতবর্ষে ছিল খুবই উন্নত। তারপর আসে ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ধীরে ধীরে ভারতের কন্ট্রোল নেয়। কিন্তু একটা বড় সমস্যা দেখা যায়, এত বড় দেশকে তারা কন্ট্রোল করবে কি করে? তখনই আসলে একটা গুরুত্বপূর্ণ নাম, থমাস ব্যাবিংটন ম্যাকঅর্লে। তিনি একটা ভয়ঙ্কর প্ল্যান দেন। আমাদেরও এমন একটা এডুকেশন সিস্টেম দরকার যাতে ভারতীয়রা আমাদের জন্য কাজ করে। সাল 1835, ইংলিশ এডুকেশন অ্যাক্ট চালু করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য ছিল ভারতীয়রা ভারতীয় হলেও কাজ করবে ইংরেজদের হয়ে। এই সিস্টেম চালু হওয়ার পর ইন্ডিয়ান ট্র্যাডিশনাল এডুকেশন ধীরে ধীরে শেষ হয়ে গেল। তার পরিবর্তে শুরু হয়ে গেল ইংলিশ বেসড এডুকেশন সিস্টেম।
এখানে শেখানো হতো মেমোরাইজেশন, থিওরি, ফিক্সড সিলেবাস, এক্সাম সিস্টেম। ধীরে ধীরে বন্ধ হয়ে গেল প্র্যাকটিক্যাল লার্নিং, ক্রিয়েটিভিটি, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। এই সিস্টেমের মূল উদ্দেশ্যই ছিল একজন ওবিডিয়েন্ট ক্লার্ক তৈরি করা, যারা শুধু ফলো করবে, নিজস্ব ব্রেন বা নিজস্ব ক্রিয়েটিভিটি কিছুই তাদের মধ্যে থাকবে না। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো 1835 সালে এই যে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে এডুকেশন সিস্টেমটা চালু করা হয়েছিল, আজ স্বাধীনতার পরেও 2026 সালে দাঁড়িয়ে আমরা সেম জিনিসটাকেই ফলো করে যাচ্ছি। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের যে তৈরি করা এডুকেশন সিস্টেম ট্র্যাপ, এটা এখনো ভারতবর্ষে রয়ে গেছে। আজও আমরা চাকরির পেছনে দৌড়াই, মার্কসের পেছনে দৌড়াই, ডিগ্রির পেছনে দৌড়াই, কিন্তু নিজস্ব স্কিল ডেভেলপ করি না, নিজস্ব প্যাশন ফলো করি না। এখন সিদ্ধান্ত তোমাদেরই হাতে। তুমি নিজের লাইফটা কন্ট্রোল করবে নাকি এই সিস্টেমের ট্র্যাপ তোমার লাইফটাকে কন্ট্রোল করবে?